শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ সংসদ নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সেই প্রস্তুতিও ইতিমধ্যে নেওয়া হয়েছে বলে জানান তিনি। আজকেই জানান তিনি সংবাদ সম্মেলনে। তবে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত? গত ২-৩ দিনে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি ঘটনায় স্পষ্টত বোঝা যায় অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে দেশে বেড়েছে অস্থিরতা, অজানা শঙ্কা ভর করেছে মানুষের মনে। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নিজেই স্বীকার করেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে অস্থিরতা কি আরও বাড়বে? যদি বাড়ে তাহলে এই অস্থিরতার শেষ কোথায়, তাই নিয়ে আলোচনা হবে আজ। দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি অস্থিরতার শেষ কোথায়। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শরীফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আমার বায়ে শেখ ফজলুল করিম মারুফ, প্রচার ও দাওয়া সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। মারুফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম গত ২-৩ দিন ধরে, এর আগে তো অনেক ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গত ২-৩ দিনের কিছু ঘটনা ঘটেছে, যেগুলো আমরা যদি বলি, হাটহাজারীতে ১৪৪ ধারা জারি। কালকে, এর আগে শুক্রবার নুরা পাগলার দরবারে হামলা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া মরদেহ আছে। আজকে গত রাতেই বঙ্গবীর কাদের সাদ্দিকের বাসায় হামলা। এসব ঘটনা নিয়ে একটু আলোচনায় ঢুকতে চাই। আলোচনায় প্রথমে যেতে চাই শরীফুজ্জামান শরীফ। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটেছে রাজবাড়িতে। এর আগে রাজধানী মিটফোর্ডে পাথর নিক্ষেপ করে মানুষ মরার ঘটনা আমরা দেখেছি, যাকে আমরা বলি নৃশংস ঘটনা। যে ঘটনাগুলো আসলে কল্পনা করে, এইসব ঘটনাগুলো এখন কিসের ইঙ্গিত দেয় আসলে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকের শুভেচ্ছা। এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় একটা দেশের আইন শৃঙ্খলার দুর্বলতা এবং দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার দিকে এগিয়ে যাওয়াটাকে। কেন এই ঘটনাগুলো ঘটে? এই ঘটনাগুলো ঘটে সরকার যখন তার হাত পা গুটিয়ে বসে থাকে, অপরাধীরা যখন বুঝতে পারে যে আমি এই অন্যায়টা করলে, এই অপরাধটা করলে আমাকে আইনের মুখোমুখি হতে হবে না। পৃথিবীর সব জায়গায় অপরাধ ঘটে, এমনকি আইনের প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত দেশগুলো পৃথিবীতে অনুকরণীয় অবস্থায় আছে, উন্নত দেশ বলতে যে আমরা আমেরিকাকে বুঝি, সেই আমেরিকায় আপনি প্রচুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, বিশেষ করে কালো মানুষদেরকে হত্যা করা। কিন্তু তারপরেও তারা এই অপরাধগুলোর জন্য যারা দায়ী তাদেরকে আইনের মুখোমুখি করে। আমাদের সমাজটা দীর্ঘদিন আইনের শাসনের বদলে শাসকের আইন দ্বারা পরিচালিত হয়েছে, এবং পরিচালিত হয়েছে বলে ২৪-এর যে গণঅভ্যুত্থান, তার অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে আইন অনুযায়ী দেশ পরিচালিত না হয় মানুষের মনের মধ্যে আইন এবং আদালত সম্পর্কে যে বিতৃষ্ণা তৈরি হয়েছিল, তার একটা পরিণতি ঘটেছিল, অনিবার্য পরিণতি ছিল ২৪-এর গণঅভ্যুত্থান। আইনের শাসনটা কেমন ছিল একটা উদাহরণেই বোঝা যায়। একটা দেশের প্রধান বিচারপতি রাতের বেলায় সরকারের ভয়ে পালিয়ে যান, তারপরে আর বলার অপেক্ষা রাখে না সেখানের আইনের শাসনটা কেমন ছিল। কিন্তু প্রায় ১০০০ খানেক মানুষের আত্মদানের মধ্য দিয়ে যাদেরকে আপনি তাড়িয়ে দিলেন, সেই ঘটনার সাথে যারা যুক্ত, যারা ঘটিয়েছে, তাদেরকে আপনি তাড়িয়ে দিয়েছেন। কিন্তু যে ধরনের পুনর্গঠনটা দরকার ছিল, শুধুমাত্র আপনি তাড়িয়ে দেওয়ার ভেতর থেকে আপনার দায়িত্ব শেষ না তো। আপনাকে পুনর্গঠনের যে কাজটা, সেই পুনর্গঠনের কাজটা আপনি প্রপারলি মনোযোগ দেননি। মনোযোগ দিয়েছেন যতটুকু আপনার প্রয়োজন, যে জায়গাটায় মনোযোগ দিলে আপনার কতগুলো সুবিধা হবে আপনি সেই জায়গায় মনোযোগ দিয়েছেন। কিন্তু ওভারঅল আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যে ধরনের দৃঢ়তা থাকা দরকার ছিল, যে ধরনের কঠোরতা থাকা দরকার ছিল এবং নিরপেক্ষতা থাকা দরকার ছিল,
সরকার সেদিকে নজর দেয়নি বা দিতে পারেনি। সরকারের পক্ষ থেকে তো বারবার বলা হচ্ছিল আসলে আইন শৃঙ্খলা বাহিনীতে বিভিন্ন স্তরে স্তরে যদি বলি ফ্যাসিবাদের দোসররা ছিলেন এবং তারা সেখানে সংস্কার করতে পারেন, যার ফলশ্রুতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা তারা কন্ট্রোল করতে পারছিলেন। এই কথাগুলো আমরা শুনেছি, তারা বলেছেন। কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাগুলো কেমন দেখছেন আপনি? আদৌ প্রথম জায়গাটা সহযোগিতা করছে সরকার যে কথাটা বলেছে এটা পুরোপুরি সঠিক না, আমি আপনাকে যুক্তি দিয়ে দেখিয়ে দিতে পারবো। রাজবাড়ির যে সর্বশেষ যে ঘটনাটা আমরা জানি, এবং এটি আকস্মিকভাবে হয়নি, প্রস্তুতি নিয়ে করা হয়েছে, অনেক দিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে, আলোচনা হয়েছে প্রশাসনের সাথে, সেখানকার যারা বিক্ষুব্ধ তারা আলোচনায় বসেছেন, তারা আলটিমেটাম দিয়েছেন, মিছিল হয়েছে, নানা রকমের ঘটনার ভেতর থেকে সর্বশেষ এই দুঃখজনক ঘটনার ঘটেছে। তো সেখানে তো রাজবাড়িতে একজন ডিসি আছেন, রাজবাড়িতে একজন এসপি আছেন, রাজবাড়িতে পুলিশ প্রশাসন আছে। আমাদের এই যে ঘটনাগুলো প্রতিদিন সারা দেশে কি ঘটে এই তথ্যগুলো আইজি সাহেবের কাছে আসে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসে। তো আপনার কাছে এই মেসেজটা নিশ্চয়ই এসেছে যে এই ধরনের একটা পরিস্থিতি সেখানে তৈরি হতে যাচ্ছে। তাহলে প্রায় 10-12 দিন 15 দিন আপনার ইনিশিয়েটিভটা কি ছিল? এখন আমি যদি বলি, আপনি যদি বলেন যে আইজি সাহেব রাজবাড়ির এসপিকে কোনো একটা বিষয়ে অর্ডার করেছেন, এসপি মানেননি, এটিকে আইজি সাহেব বলতে পারবেন যে আমি নির্দেশ দিয়েছিলাম তিনি মানেননি? হয় সেটি হতে পারে। যদি সেটি হয় তাহলে আপনার এসপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অথবা আপনাকে বলতে হবে যে সেখানকার এটা কি ইঙ্গিত দেয় যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কোন ধরনের অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে বা ধরনের। এখন যে ডিসি সাহেব আছেন, যে এসপি সাহেব আছেন রাজবাড়িতে, সরকারি যে কর্মকর্তারা আছেন, তাদের সবাই তো নিয়োগ পেয়েছেন এই সরকারের কাছে। এখন আপনি যদি বলেন যে ফ্যাসিবাদের দোসর যারা, তারা আইন শৃঙ্খলায় পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে সহযোগিতা করছে না, তাহলে আমি কাউন্টার প্রশ্ন করতে পারি যে ফ্যাসিবাদের দোসরকে আপনি কেন ডিসি হিসাবে নিয়োগ দিয়েছেন? ফ্যাসিবাদের দোসরকে আপনি কেন এসপি হিসাবে নিয়োগ দিয়েছেন? এক, আমি দেখতে পাচ্ছি সরকারের যে ব্যর্থতা, তার যে অনীহা, এগুলোকে আড়াল করার জন্য এই ধরনের কথাগুলো আগে আসতো। বাংলাদেশের যা কিছু হতো, একটা জাম গাছ থেকে পাতা পড়লেও, একটা পেয়ারার ডাল ভাঙলেও যেমনিভাবে সমস্ত দায় দায়িত্ব জামাত বিএনপির কাঁধে চাপানো হতো, এবং এই যে ব্লেম গেমের যে সংস্কৃতিটা ছিল, জাস্ট তার কাউন্টার হয়েছে। এখন সেটি রিভার্স হিসাবে আমরা দেখছি। এবং আমি এই ঘটনার জন্য সরকারের ওই যেটা বললাম ব্যর্থতা, অনীহা, অবহেলাকে দায়ী করছে। এই উদাহরণটা এই কারণে দিচ্ছি, কয়েক মাস আগে আপনার মনে আছে যে পোশাক নিয়ে একজন নারীকে লঞ্চে পেটানো হয়েছিল কয়েক মাস আগে চাঁদপুরে। ঠিক সেই ঘটনার পর যারা গ্রেপ্তার হয়েছিলেন 3 দিন পর তারা মুক্তি পেয়েছিলেন। চট্টগ্রামে একজন নারীকে লাথি মারা হয়েছিল, তার পরের দিন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার একদিন পর তিনি মুক্তি পেয়েছেন। অর্থাৎ এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, এই ঘটনাগুলোর পেছনে যারা যুক্ত, তারা গ্রেপ্তার হওয়ার পর পর যখন মুক্তি পেয়ে যায়, স্বাভাবিকভাবে অপরাধীদের কাছে একটা বার্তা যায়। আমি আবার বলি যে এই যে অপরাধীরা, আপনি পৃথিবীর কোনো দেশে চাইলেই সুইচ টিপে সমস্ত অপরাধীদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে পারেন না, কিন্তু তারা কতগুলো অ্যাকশন নেয়। তারা আগের থেকে যখন মেসেজটা পায়, তথ্যটা পায়, তখন কতগুলো পদক্ষেপ গ্রহণ করে, এবং ঘটনার প্রি এবং পোস্ট কতগুলো ইনিশিয়েটিভ সরকারকে নিতে হয় বাংলাদেশে, যেগুলো পুরোপুরি শরীফ ভাই, আপনাকে আমি আবার প্রশ্ন একটা নিয়ে আসবো। সেটা হচ্ছে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে পদক্ষেপগুলো দেখছেন এবং রাজনৈতিক যে ভূমিকা আমরা দেখেছি বা গত যে জাতীয় পার্টির অফিসে হামলা নিয়ে, সব ভূমিকা একই রকম কিনা? যে মানে যদি জাতীয় পার্টির ওখানে যে মবটা যদি বলি, মব যে আন্দোলন, সেই আন্দোলন দমানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, রাজবাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, এখানে কোনো তফাৎ দেখেন কিনা সে প্রশ্নই আমরা আপনার কাছে আসবো। তার আগে একটু যেতে চাই শেখ ফজলুল করিম মারুফ, রাজবাড়ির ঘটনা নিশ্চয়ই আপনিও জানেন, জাস্ট এটা বলার দরকার পড়ে না। একজন মানুষ, ধরলাম সে যে ইমাম মাহাদি দাবি করেছেন বা তিনি একজন পীর, তার কিছু অনুসারী ভক্ত আছে,
তার কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়া, ইসলাম কি বলে আসলে? আলহামদুলিল্লাহ, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিষয় নিয়ে খুব সুস্পষ্ট হয়ে বলছি। আমরা যে বিবৃতিটা দিয়েছি সেখানে শিরোনামটা ছিল রাজবাড়িতে যা ঘটছে পুরোটাই ইসলামের মেজাজ সম্পর্কে অজ্ঞতার একটা প্রতিফল। আপনি সেখানে যেটা হয়েছে, কবর ভাঙা, কবরে লাশ উঠায় পুড়ায় ফেলা, এটা তো একেবারে অকল্পনীয়। এটা ইসলামের জায়েজ কি সমর্থন করে এই প্রশ্ন আসাটাই মূলক একটা চূড়ান্ত রকম একটা বর্বরতা হয়েছে। কিন্তু এখানে আমি শরীফ ভাইয়ের সাথে তাল মিলে কথাটা বলতে চাই যে বাংলাদেশ সরকার এখানে, পুলিশ এখানে কি করলো, এটা তার হুট করে আসে নাই। নানা দিন ধরে এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, আন্দোলন হয়েছে। সেখানে যদি একটা ব্যবস্থা তারা নিতে পারতো তাহলে জিনিসটা সুন্দর হতো। দেখেন, আমরা এই ধরনের একটা ধর্মীয় আবেগকে কেন্দ্র করে আর একটা ঘটনা আমরা দেখছি, সেটা হলো যে সীতাকুণ্ডর পাহাড়ে কেউ না কেউ বলছে মসজিদ বানাবে। রাষ্ট্র কিন্তু সেখানে খুব যথার্থ একটা পদক্ষেপ নিছে, সেখানে কিন্তু ঝামেলা হয় নাই। এইখানে যদি রাষ্ট্র এখানে অ্যাক্টিভ হইতো, কার্যকর হইতো প্রশাসন, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর সমাধান হয়, অনেক কিছু করা যাইতো। একটা বিষয় দেখেন, বাংলাদেশের মানুষ মুসলমান, ঐতিহাসিকভাবেই ধর্মের স্থূল যে বিষয়গুলো সেগুলো নিয়ে বাংলাদেশের মানুষকে দ্রুত উত্তেজিত করা যায়। এখন এই সমস্যাটা মোকাবেলা করার জন্য কোনো সিস্টেম, কোনো কাঠামোকে মধ্যে ডেভেলপ করছে, এতদিনে করে নাই। অনেক কিছু করা যেত। ইসলামী ফাউন্ডেশন তারা এখানে ভূমিকা নিতে পারতো, বাংলাদেশের বিভিন্ন ওলামায়ে কেরাম তারা এখানে ভূমিকা নিতে পারতো, সেটা করা হয়নি। আবার ধরেন নুরু পাগলার যে বিষয়টা, আমরা মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত না দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের ধর্মীয় জায়গায় আঘাত লাগলে মানুষ অনেক সময় হিতাহিত জ্ঞানও হারায় ফেলে। এখন কেউ যদি অন্য ধর্ম পালন করে কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম ধর্মকে বিকৃত করে একটা কাজ দিনের পর দিন হয়ে যাচ্ছে। যারা ইসলাম ধর্মের অন্য চিন্তা লালন করে তারা বারংবার প্রতিবাদ করছে, সেখানে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখন পদক্ষেপ না নিলেও এরকম কিছুটা হওয়া উচিত, আমি বলছি না পদক্ষেপ না নিলেও এমন কিছু হওয়া উচিত না। রাষ্ট্র ব্যর্থ হয়েছে, সেজন্য কি আমরাও মানে জনগণকে ব্যর্থ হবে? কিন্তু এটা হয়েছে কি, বাংলাদেশের মানুষের মানসিক অস্থিরতা তৈরি হয়েছে, হতাশা দীর্ঘদিন ধরে। আমার প্রশ্ন হচ্ছে, জীবিত থাকা অবস্থায় এটা হলো না কেন? মৃত্যুর পর এই ঝামেলা কেন শুরু? এখানে আমি এখানে কোনো উস্কানি দেখছেন? এইটা আমি একটু সংযুক্ত করতে চাই। ধরেন এই যে রাজবাড়িটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা হইলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জানেন যে যেখানে সমস্যাটা হয়েছে বিশ্ববিদ্যালয়, সেখান থেকে ক্যান্টনমেন্টের দূরত্ব হলো 9 কিলোমিটার কতটুক, চট্টগ্রাম হাটাজারি থানার দূরত্ব 5 কিলোমিটার কতটুক। সেখানে কিন্তু প্রভিসি বারবার বলতেছে যে আমি 2 ঘন্টা ধরে কথা বলছি, কেউ আসে নাই। এরপর গতকালকে হাটাজারিতে যেটা হইলো, তো আমার কাছে মনে হয় কি যে সামগ্রিক বাংলাদেশকে অস্থির করার জন্য এই ধর্মীয় আবেগটাকে উস্কে দেওয়ার একটা প্রবণতা আছে। হ্যাঁ, বাংলাদেশের সত্য যে বাংলাদেশ, এখানে যদি বলেন সরকার ব্যর্থ হয়, সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেন, যদি শরীফ ভাইও একই কথা বলেছেন, ব্যর্থ, তাহলে সরকার তো একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগুচ্ছেন, যেভাবে যদি আমি প্রথম যেটা ইন্ট্রোডিউস, এই নির্বাচন, সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখে কেন সরকারের ব্যর্থতার পরিচয় দিচ্ছে? সরকারের ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকারের যার গঠন হয়েছে, যারা সরকার চালাচ্ছে তারা আসলে ওই অর্থে কেউ রাজনীতিবিদ না। আমি কথাটা আগেও বারংবার বলছি, যারা বর্তমান বাংলাদেশ সরকারের উপদেষ্টা আছেন সবাই হলেন সুশীল, প্রত্যেকেই একেবারে সুন্দর অর্গানাইজেশন চালাইছেন, যে অর্গানাইজেশনের চ্যালেঞ্জ হয় না। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে প্রতিনিয়ত চ্যালেঞ্জ হচ্ছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য যেই শক্তভাবে চালানো দরকার সেটা চালান না। তারা সবাইকে সন্তুষ্ট রাখতে চান, কারো বিরুদ্ধে শক্ত কথা বলতে চান না। ধরেন ভাই যেটা বললেন, যে উদাহরণ দিলেন যে অন্যায় করছে তাকে 3 দিন পরে ছেড়ে দিচ্ছে, কেন? অমুক একটা গোষ্ঠী হয়তো তার প্রতি অসন্তুষ্ট হচ্ছে। তো সরকার পরিচালনা, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে রাজনীতি সরকার পরিচালনা করার জন্য যে ধরনের শক্তিশালী অবস্থান নেওয়ার দরকার, সেই শক্তিশালী অবস্থানটা এটা নিতে পারছেন না। না নেওয়ার কারণে অনেক রকম সুযোগ নিচ্ছেন। এবং আরেকটা বিষয় আমি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ফ্যাসিবাদী ছিল তাদেরকে এই সরকার মোকাবেলা করবে কিভাবে, সেই আওয়ামী লীগকে কীভাবে বিবেচনা করবে, সেখানে বড়সড় ভুল করছে। তারা আওয়ামী লীগকে একটা রাজনৈতিক সংগঠন যারা অপরাধ প্রবণ হয়ে গেছে এভাবে চিন্তা করছে। আসলে আওয়ামী লীগ শুধু রাজনৈতিক সংগঠন না, তারা একটা মাফিয়া সংগঠনের মতো। তারা যে কোনো মূল্যে বাংলাদেশকে তারা অস্থির করবেই। আগামী নির্বাচন দেখেন, আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, মোটামুটি সুষ্ঠু হয়, ভালোভাবে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে আওয়ামী লীগের প্রাসঙ্গিক কিন্তু হারায় যাবে বাংলাদেশ থেকে। তো আগামী নির্বাচন কিন্তু আওয়ামী লীগ আসলে দিতে চাইবে না। তো সেজন্য এই সরকার পারতেছে না বা করতেছে না। ধরেন পুলিশ প্রশাসনের একটা সংস্কার কথা আসছিল, সংস্কার কিন্তু হয় নাই। পোশাক পরিবর্তনটা একটা আলোচনা আসছিল, পোশাক পরিবর্তনটা হয় নাই। এখন বলে পোশাক পরিবর্তনকে আহামরি কিছু, হ্যাঁ আহামরি কিছু, মানুষের মনোভাব, পারসেপশন, তাদের অনেক কিছু চেঞ্জ হয়। আমি বাংলাদেশ পুলিশের অনেকের সাথে আমি কথা বলছি, তাদের মানে আত্মবিশ্বাস এটার ঘাটতি অনেক। তারা একজন মানুষকে যখন করতে যায় তারা ভয় পায়। আবার মানুষও এই পুলিশকে ওই অপরাধী হিসেবেই দেখে। পুলিশের প্রতি যে মান্যতা, পুলিশকে যে ভয় পাওয়ার যে জায়গাটা, সে জায়গাটাও থাকছে না। বাংলাদেশ প্রশাসনের যারা সমন্বয়গুলো করে, এই যে ফরিদপুরে যারা সমন্বয় করছে, বাংলাদেশ প্রশাসনের
অধিকাংশ লোককে জনগণ যারা একটু ইয়ে হতে চায় বিন্দু মাত্র পাত্তা দেয় না। আমি একটা হসপিটালে জব করি, সেই হসপিটালে একটা ঘটনার ক্ষেত্রে আমি যে দেখছি যে পুলিশ প্রশাসন পাত্তাই দিচ্ছে না। তো এখানে কী করা দরকার ছিল, একটা সামগ্রিক পরিবর্তন আনা দরকার ছিল বাংলাদেশ পুলিশে। আমরা দেখছি যে হাসিনা করছিল যেটা, বিডিআর নাম পরিবর্তন করে ভাবমূর্তি চেঞ্জ করতেছে, এরকম যদি হইতো, পোশাক যদি চেঞ্জ হইতো, প্রশাসনে যদি উন্নত মানসিকতার লোকজনকে আনতো, তাইলে হয়তো এই সমস্যাগুলো আসলে হয় না। এখন বাংলাদেশের রাজবাড়ির ঘটনায় ইসলামী আন্দোলনের ভূমিকাটা একটু যদি জানতে চাই, ঘটনার পর ইসলামী আন্দোলন কি কি পদক্ষেপ নিয়েছে, যেটা যে ইসলামী কাজ না, এটা বা ইসলাম সমর্থন করে না? আমরা এটা মানে যখন ঘটে তখনই আমরা অ্যাক্টিভ হতে চাইছি যাতে না ঘটে, কিন্তু জানেন যেটা যখন শুরু হয়ে যায় তখন এটা থামানো আসলেই কঠিন, শুরু আগে থামানো যায়। এরপরে আমরা পরিষ্কার করে বিবৃতি দেওয়া আছে, আমাদের দলীয় প্রধান বলেছেন, আমরা যেখানে যেখানে বলা সেখানে বলেছি, এবং ওইখানকার আমাদের যারা সংগঠন করেন তাদেরকে জিনিসটা আমরা বলছি যে নুরু পাগলা যা করছে সেটা শরীয়তের দৃষ্টিতে অন্য আলাপ, কিন্তু সেটাকে কেন্দ্র করে এই ধরনের একটা লাশ পোড়ানোর মতো একটা বর্বরতা, এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। এটা সামগ্রিকভাবে ইসলাম পন্থা এগুলোর উপরে অনেক বড় ক্ষতি করছে। এবং আমরা যারা ইসলামী রাজনীতি করি তারা জানি যে এইটাকে কেন্দ্র করে আমাদের উপরে প্রশ্নের পরে প্রশ্ন পরে আসতেই থাকবে, সেটা আমাদের মোকাবেলা করা লাগবে। বাংলাদেশে একটা ধর্মীয় সহিংসতাপূর্ণ দেশ, পরস্পর সহমর্মিতা সহযোগিতা থাকি, এটাকে একটা বড় আকারের প্রশ্ন তৈরি করে দিল এই একটা ঘটনা, যে ইসলামের মধ্যেই একটা চিন্তা, ইসলামের মধ্যেই একটা বিভ্রান্তি যদি ধরি, সেটাকে একেবারে এত নির্মমভাবে ইয়ে করা হলো, এটা আমরাও একটা প্রচন্ড আসলে প্রশ্নের মুখে পড়ব। ধন্যবাদ। আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফের কাছে। শরীফুজ্জামান শরীফ, যাওয়ার আগেই প্রশ্নটা আমি করে রেখেছিলাম যে যদি বলি জাতীয় পার্টির অফিসে হামলা করেছিল গণ অধিকার পরিষদ, এবং তারপরে আমরা দেখলাম গণ অধিকার পরিষদের অফিসের সামনে তারা যখন বক্তব্য দিচ্ছিল সেখানে আইন শৃঙ্খলা বাহিনী হামলা করেছে, যেখানে লগ্নরে এখনও হাসপাতালে। ওই আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, আর এখানে দীর্ঘক্ষণ লাশটা তুলে পোড়ালো রাস্তায়, এই আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার, এই দুই ভূমিকার মধ্যে তফাৎটা কি দেখছেন, কারণটা কি? চমৎকার একটা প্রশ্ন করেছেন। যেখান থেকে শুরু করেছেন উত্তরটা সেখান থেকেই দিই। প্রথমত নুরুল হক নূরের উপরে যে হামলাটা হয়েছে, এই হামলাটা তাকে হত্যা করার উদ্দেশ্যে, এটা আমি একবারে 100% মনে করি। তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এই হামলাটা হয়েছে। সেকেন্ড জায়গাটা হচ্ছে ওইখানকার আর একটা পার্ট আছে, একটা রাজনৈতিক দল আর একটা দলকে নিষিদ্ধ করার দাবি তুলেছে, কিন্তু সেই দলটি মিছিল নিয়ে ওই অফিসের দিকে যদি আপনি যান, সংঘাত অনিবার্য। আপনি চাইলেও সেটিকে অ্যাভয়েড করতে পারবেন না। আপনি যদি অ্যাভয়েড করতে চান, আপনি যদি দলটার বিরুদ্ধে আপনার কোনো আপত্তি থাকে, অবশ্যই সেটি যেতে হবে আইন প্রয়োগকারী যে সংস্থা আছে, সরকারের যে কনসার্ন অথরিটি আছে, সেই জায়গায়। আপনার কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে কি সে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে যে মিছিলটা হয়েছিল সেটি যাওয়া হয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে। জাতীয় পার্টির বিরুদ্ধে যে অভিযোগটা, ওই অভিযোগটা যথার্থভাবে উপস্থাপিত হচ্ছে না। জাতীয় পার্টিকে বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসর ছিল। আমি পরিষ্কার বলতে চাই, জাতীয় পার্টি নিজেই একটা ফ্যাসিস্ট ছিল, জাতীয় পার্টি নিজেই একটা স্বৈরাচার ছিল। এবং আমাদের এই বাংলাদেশে রাজনীতিকে নষ্ট করার পেছনে যাদের ভূমিকা আছে তার মধ্যে জাতীয় পার্টি আছে। 90 সালে এই জাতীয় পার্টিকে আমরা বিদায় করে দিয়েছি। আমরা ওই আন্দোলনের কর্মী ছিলাম। আমাদের শরীরে ওই সময়ের আঘাতের চিহ্ন আছে, কিন্তু সেই জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে কারা প্রতিষ্ঠা করেছে? আবার আমার তো এখনো মনে পড়ে 90 সালের পরে জাতীয় পার্টিকে কখনোই সায়েদাবাদের এপারে জনসভা করতে দেওয়া হতো না। আমার এখনো মনে পড়ছে জাতীয় পার্টির মহাসচিব ছিলেন খালেদুর রহমান টিটো, জনসভার মঞ্চে পুলিশ পিটিয়ে তার হাড্ডি ভেঙে দিয়েছিল। সেই জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে 96 সালে যে তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী লীগ এবং জামাত জাতীয় পার্টির তৎকালীন নেতা ব্যারিস্টার মওদুদকে মাঝখানে রেখে সংবাদ সম্মেলন করে আপনি যে জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করে দিয়েছিলেন, তাকে আবার পুনর্বাসিত করা হয়েছে। রেসপন্সিবিলিটি আছে। এখন আপনি বলছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। সেকেন্ড জায়গাটা, জাতীয় পার্টি শুধুমাত্র জিএম কাদেরের কথা কেন বলেন? শেখ হাসিনার মন্ত্রী তো শুধু জিএম কাদের ছিল না, আনিসুল ইসলাম মাহমুদ ছিল না? ছিলেন তো। মশিউর রহমান রাঙ্গা মন্ত্রী ছিলেন না?
মুজিবুল হক চুন্নু কার মন্ত্রী ছিলেন? তো জাতীয় পার্টির অফিস তো তাদের কাছে নাই এখন। আপনি সেই জাতীয় পার্টিকে ওই একই পাপের, আমি এটা ঠাট্টা করে বলি, অংশীদার একটা অংশকে আপনি প্রকাশ্যে মানে কনফারেন্স করতে দিচ্ছেন যে নেতাদের বিরুদ্ধে আমি খোঁজ নিয়ে দেখেছি জুলাই অভ্যুত্থানের 3টি মামলা আছে আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে। তিনি প্রকাশ্যে এসে, কেন? সরকার তাদেরকে পছন্দ করে, সরকার তাদেরকে পছন্দ করে, সেই কারণে তারা এই জায়গায় সেমিনারটা করতে পারছে। আপনি যে প্রশ্নটি করেছেন আসল জায়গাটা হচ্ছে ওইটা। সরকারের ভূমিকা কেস টু কেস ডিফারেন্ট। সরকার সব জায়গায় একই ভূমিকা পালন করছে না। সরকার গোপালগঞ্জে যতটা কঠোর, কুড়িগ্রামে শ্রমিকের বুকে গুলি করার ক্ষেত্রে যত কঠোর, আমি এই জায়গায় দেখছি রাজবাড়িতে ততটা কঠোর না। আবার আমি রাজনৈতিক দলগুলোর কাছেও প্রশ্ন করি, ভাইরা আছেন তাদের রাজনৈতিক, আমার প্রশ্নটা হলো আইন শৃঙ্খলা বাহিনীকে সরকার ছাড়া তৃতীয় কোনো পক্ষ চালানোর কোনো শক্তি আছে? অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। আমাদের রাষ্ট্রের মধ্যে একাধিক রাষ্ট্র তৈরি হয়েছে, সরকারের মধ্যে একাধিক সরকার তৈরি হয়েছে। আমরা গত 1 বছর এই কথাটা বারবার বলে আসছি যে আমাদের এখানে পাওয়ারের একাধিক স্টেশন তৈরি হয়েছে। বিভিন্ন স্টেশন থেকে কেউ দেশের বাইরের থেকে ইউটিউব ভিডিও ছেড়ে তার একটা কর্তৃত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। ভাই যেটি বললেন, অথচ আমাদের সমাজে আপনি ফ্যাসিবাদকে বিদায় করলেন, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় আমাদের যে মন্তব্যগুলো দেখবেন, আমাদের মধ্যে কোনো পরিবর্তন এসেছে? ভাষার কোনো পরিবর্তন, ব্যবহারের কোনো পরিবর্তন, আচরণের কোনো পরিবর্তন, কোথাও আপনি পরিবর্তন দেখবেন না। আমি জিজ্ঞেস করি, রাজবাড়িতে যে রাজনৈতিক দলগুলো বিবৃতি দিচ্ছে তাদের প্রত্যেকেরই লোকাল ইউনিট আছে না? আছে, অবশ্যই ছিল। তাদের কি কোনো রোল দেখেছেন আপনি সেখানে? আমি তো মনে করি এই যে 3টি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত, বিএনপি, এই 3টি দলের স্থানীয় নেতারা যদি একমত হয়ে বলতেন যে অন্যায় কাজটা আমরা করতে দেব না, আমরা করতে দেব না, আচ্ছা সেখানে এই দলগুলোর বাইরে, এবং তারা যদি প্রশাসনকে ডেকে এনে বলতেন যে আসেন, আমরা একটা বৈঠক করতেন, প্রশাসনের সাথে বৈঠক হয়েছে, প্রশাসন প্রপার একটা করেনি, সেখানে যারা প্রশ্নটি তুলেছে তারা একাধিকবার বসেছে প্রশাসনের সাথে, প্রশাসনের ভেতর থেকে কতগুলো সমন্বয়হীনতা ছিল শুনেছি, কিন্তু এই রাজনৈতিক দলগুলো যদি তারা একমত হতেন, যারা বিবৃতি দিয়েছেন, আমার ধারণা যে এই যে কাজটি যারা করেছে তারা এই ধরনের কাজ করার সাহস পেত না। তারাও কি তাহলে আপনি কি এভাবে বলতে রাজনৈতিক দলগুলোর দায় অবশ্যই আছে, কারণ রাজনৈতিক দলগুলো সেখানেও কি ভোটের রাজনীতি করার চিন্তা, এবং অবশ্যই ভোটের রাজনীতি করে। এখানে হচ্ছে একটু বিরতি নিয়ে আপনার কাছে আবার আসবো, বা আপনার কাছে না হলে মারুফ ভাইয়ের কাছে আসবো। আমি দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল অস্থিরতা শেষ কোথায়। আলোচনা ছিলেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সাথে আছেন শেখ ফজলুল করিম মারুফ, প্রচার ও দাওয়া সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিরতির আগে আমরা কথা শেষ করতে পারিনি। শরীফুজ্জামান শরীফ যদি ছোট্ট সময় কম নিয়ে যদি কথা বলেন, যে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর দায়ের কথা আমি যুক্ত করে দিচ্ছি। রাজবাড়িতে স্থানীয় যে নেতারা ছিলেন তারা তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করেননি। আবার সিলেটে যখন পাথর লুট করতে হবে তখন আপনি ইউনিটিটা দেখেছেন, অর্থাৎ প্রত্যেকেই কেউ কোথাও ভোটের হিসাবটা করে, আবার কোথাও ব্যক্তিগত স্বার্থে। ধন্যবাদ শেখ ফজলুল করিম মারুফ। শরীফুজ্জামান শরীফ যিনি মানে অভিযোগটা তুলেছেন রাজনৈতিক দলগুলো, আমি যেটা আপনাকে বলেছিলাম যে ইসলামী আন্দোলন কি পরে বিবৃতি দিয়েছেন, আপনারা বলছেন রাজনৈতিক দলগুলো যে ভূমিকা ছিল না রাজবাড়িতে, বা যদি বলি সেই আন্দোলনেও হয়তো কেউ হয়তো সম্পৃক্ত ছিলেন, তাদেরকে হয়তো কয়েকদিনের মধ্যে চিহ্নিত হবে কারা কোন দলের কর্মী, সেই বিষয়টাও চিহ্নিত হয়ে আসবে। একইভাবে আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায়, সেখানে জামায়াতের এক নেতাও বলেছেন যে আসলে আমরা জমিদার, আমাদের সাথে কথা বলার সময় হিসাব করে কথা বলতে হবে। জামায়াতের এক সম্ভবত প্রার্থী তিনি এবারে, তিনি এই একই কথা বলেছেন, কিন্তু যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির তার এই দাবি, তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে।
তাহলে রাজবাড়ির যে ঘটনা, এই ঘটনার থেকে আসলে কি ভোটের রাজনীতি ছিল, যেখানে আসলে আমরা বারবার দেখি ভোটের, যেমন যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামায়াতে যে প্রার্থী, তিনি হয়তো ভোটের রাজনীতি করতে গিয়ে এলাকার মানুষকে বিগড়ে না দিয়ে হয়তো তিনি তার বক্তব্যটা দিয়েছেন। আসলে আমি রাজবাড়িটা যেটা বলি, এটা ভোটের রাজনীতি না। বিষয় হলো যে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া, একটা ইস্যু নিয়ে পারস্পরিক বসে একটা সমঝোতা তৈরি করার যে সংস্কৃতি, এটা কিন্তু হয় নাই। আমি রাজবাড়িতে কী করে আশা করি যে একটা সমস্যা হতে যাচ্ছে সেখানে সবাই মিলে একটা সমাধান করবে, যেখানে ঢাকায় তাহলে শরীফুজ্জামান শরীফ ভাই যেটা বললেন যে পাথর নিয়ে সবাই যখন জোট করে, ওইটা হলো ব্যক্তিগত স্বার্থ সবাই একমত হয়। কিন্তু যখন একটা সংকট মোকাবেলা করতে হবে, সংকট মোকাবেলায় বাংলাদেশের রাজনীতি এটা হয়ে ওঠে না। আমাদের সংস্কৃতিটাই এমন হয় নাই যে সকলে মিলে একটা সমস্যা সমাধান করবে, এটা হয় নাই। যেমন ধর রাজবাড়িতে ওইটাকে নিয়ে বিএনপি ডাকলেও সবাই একসাথে যাইতো না, আমরা ডাকলে সবাই একসাথে আসতো না। আর ঘটনা যখন ঘটে এই পর্যায়ে গেছে তখন সবাই ভয়াবহতাটা উপলব্ধি করছে। এর আগে তো রাজনৈতিক দলগুলো সেই ভয়াবহতা উপলব্ধি করে নাই, এবং করলেও তাদের সেই মানে সংস্কৃতিতে নাই যে তারা একসাথে হয়ে বসবে। আপনি এটাকে কিছু কয়েকটা প্রশ্ন করছিলেন যে বাংলাদেশের জনপ্রশাসনের আচরণ একরকম কিনা এবং সরকারের মধ্যে একাধিক সরকার তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, সরকারের মধ্যে একাধিক যে শক্তি কিন্তু তৈরি হয়েছে, এটা তো আর মানে না বোঝার কিছু নাই, খুবই স্পষ্ট। আমরা দেখলাম যে নুরুল হক নূর ভাইয়ের উপর আক্রমণের পরে আইন উপদেষ্টা নিন্দা জানাচ্ছেন, আরেকজন যুব উপদেষ্টা দেখতে গিয়া করতেছেন, প্রধান উপদেষ্টা তাকে বিদেশে পাঠাচ্ছেন, কিন্তু কে হামলা করলো, কে কেন করলো সেটা কেউ আর সামনে আসতেছে না। এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে তারা ইচ্ছাকৃত এটা করছেন, সরকার সেটা নাই। জাতীয় পার্টির ক্ষেত্রে ওইদিকে মিছিল নিয়ে যাওয়াটা হয়তো ধরেন একটা বাড়াবাড়ি ছিল, কিন্তু মিছিল না নিয়ে উপায়টা কি? আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলাম, ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে, সবাই মিলে একমত, আগামী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ না আসে তাতেও সবাই একমত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করতে হইল। হ্যাঁ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ সরকার কি সহপরিণত হয়ে করতে পারে না? তারা করলো না। কারণ করলো না কেন? এখানে স্পষ্ট পরিষ্কার যে আওয়ামী লীগকে ফিরে আনার যে প্রবণতা বা চিন্তা, সেই চিন্তাটা খুব করে কার্যকর আছে বাংলাদেশে। সেই দাবিটা আবার 1 বছর পরে কেন, এতদিন করলো না কেন? আমাদের তো ধারণা ছিল যে এটা জাতীয় পার্টি কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে, এবং জাতীয় পার্টি এমনি তো একটা ধরেন নিষিদ্ধ হয়ে যাবে। নিষিদ্ধ করবে কে? সরকার করবে। সরকার সেই দায়িত্ববোধটা জাগ্রত হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে তো সরকার সিদ্ধান্ত নেয় নাই। যেহেতু ওইটা হইছে, আমরা বলছিলাম সেই ধারাবাহিকতা এটাও হবে। দ্বিতীয় বিষয় হলো যে জাতীয় পার্টি বিষয়টা এমন কি না যে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ আবার জাতীয় পার্টিকে নিয়ে একটা সমঝোতা করতে চাই, সেই কারণে আন্দোলন সবগুলো জোরালো হচ্ছে না। কোনটা? এটা হইতে পারে বাংলাদেশের রাজনীতিতে। কারণ এখন যে রাজনীতি দেখা যাচ্ছে, বিএনপি মনে করছে তারা যদি ক্ষমতায় যায়ও আগামী নির্বাচনে, বিকল্প বিরোধী দল হিসেবে ইসলামপন্থীরা সবাই একসাথে হচ্ছে, ইসলামপন্থীর বিরোধী দল হয়ে গেলে পরবর্তী আবার ইসলামপন্থীরা চলে আসে, তাহলে বাংলাদেশে বিএনপি রাজনীতির আর কোনো জায়গা থাকে না। কারণ ইনশাল্লাহ ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে এই রাজনীতির এত সুন্দর সুশাসন এনে ফেলবে যে বিএনপিরও প্রয়োজন হারায় যাবে। সেজন্য বিএনপির রাজনীতি সবসময় আওয়ামী বিরোধী রাজনীতি, সেজন্য আওয়ামী লীগকে টিকে রাখার একটা প্রবণতা তো বিএনপি থাকতেই পারে। আছে কিনা আমি সেটা বলতেছি না। দেখেন, জাতীয় পার্টি সম্পর্কে আমরা এত শুরুতে সোচ্চার হইলাম না কেন? যেদিন আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিল করলাম, সেদিন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করতাম, করিনি কেন? প্রথমত হলো যে মনে করি সরকার এটা নিষিদ্ধ করবে, এই সরকারের প্রতি সুধারণাটা ছিল হয়তো ভুল। দ্বিতীয়ত হলো জাতীয় পার্টি এমনিতেই নানা ভাঙাচোরার মধ্যে সবসময় তাকে পোষ্য করে রাখা হইতো, সংরক্ষণ করে রাখা হইতো। মনে করছেন জাতীয় পার্টি হারা যাবে, কিন্তু এই জাতীয় পার্টির পিছনে সরকারের ডিপ স্টেট বলেন, অন্য কেউ বলেন, আবার এটাকে অক্সিজেন দিয়ে, লাইফ সাপোর্ট দিয়ে এটাকে আবার সামনে নিয়ে আসবে, এটা আমাদের হয়তো রাজনৈতিক বোঝাপড়ায় হয়তো ছিল না। তার মানে রাজনৈতিক দলগুলোর দূরদর্শিতা কম ছিল না, দূরদর্শিতা না, মানে আমরা কল্পনাই করতে পারি না যে এমন একটা আন্দোলনের পরে ফ্যাসিবাদ হয়ে গেল, উৎখাত হয়ে গেল, ফ্যাসিবাদের একেবারে ওতপ্রোত দোসর তাদেরকে কেউ আবার প্যাট্রোনাইজ করবে, এটাই তো আমরা বাংলাদেশে কল্পনা করতে পারিনি, আমরা কল্পনা করা উচিত ছিল না। তো তারপরে সেটা যখন হইলো তখন সে আন্দোলনটা হয়েছে। আপনারা এখন সংহতি প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সেই আন্দোলন। অবশ্যই, এবং এখন আমাদের এই দাবিটা খুবই স্পষ্ট যে জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, এবং আনিসুল ইসলাম মাহমুদ সাহেব সহ যারা যারা এখানে ওই সরকারের মন্ত্রী ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। না হলে আমরা 24-এ যেভাবে ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনটা হয়েছে, জাতীয় পার্টির বিরুদ্ধে এরকমটা হতে পারে। কারণ কোনো অবস্থাতেই জাতীয় পার্টি এক গোলাম মোস্তফা সাহেব না কোন এক ভদ্রলোক তিনি বললেন যে আওয়ামী লীগের যারা কিনে দেখছেন মনে হয় আওয়ামী লীগের যারা কিনে নেমে তাদেরকে তারা প্রার্থী করবে। মানে জাতীয় পার্টিকে ভর করে যে আওয়ামী লীগ ফেরত আসা, এটা এখন ওপেন সিক্রেট হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে বাংলাদেশের রাজনীতি আরো উত্তপ্ত হবে, এবং তবে আমরা চাই যে কোনো অবস্থায় মানে বিশৃঙ্খলা তৈরি না হোক, অস্থিরতা তৈরি না হোক। ধন্যবাদ। এবার যেতে চাই শরীফুজ্জামান শরীফের কাছে। শরীফুজ্জামান শরীফ, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিশ্চয়ই আপনিও আজকে দেখেছেন। তিনি বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, কিছুটা খারাপ হয়েছে, সামনের দিকে আগের অবস্থা আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এবং সেই সাথে তিনি বলেছে, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আসলে
যাদের সামনে যাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে সেই ডিসি ও এসপিকে দায়িত্ব রেখে কি সুস্থ তদন্ত সম্ভব? স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই বলেছেন একটা তদন্ত করা হবে, তাদেরকে পদে রেখে স্বপদে রেখে তদন্ত করা সম্ভব, কিন্তু তিনি বলেছেন, তখন তিনি বলেছেন কাদের অবহেলা হয়েছে সেটা তো তদন্তের পর বলতে পারবো, আমি যদি আগে সবাইকে সরিয়ে দেই তাহলে তো তদন্ত গুরুত্ব দিলাম না। আসলে কি অতীতের ঘটনাগুলি কি এরকম? আমরা তো দেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ সাথে সাথে তাদেরকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনা অহরহ আমরা দেখেছি, এবার কেন হলো না? ধন্যবাদ। আমি তার সাথে মারুফ ভাইয়ের 3টি বিষয়ে একটু জাস্ট মতামত ব্যক্ত করি। তিনি বলেছেন যে রাজবাড়িতে সবাইকে ডাকলে পাওয়া যেত না। গত পরশুদিন তো ঢাকায় শাহবাগে 22টা রাজনৈতিক দল একই মঞ্চে এসেছে। এটা তো কোনো ভোট কেন্দ্রিক না, সেটা তো কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে, ঘটনা ঘটে যাওয়ার পর তো রাজবাড়িতে কি এক জায়গায় আসতে পারতো না? ডাকলে আসতো না? আমি বলছি ঘটনা এত ভয়াবহতা হবে বুঝতে পারিনি। আপনি এতদিন ধরে প্রস্তুতিটা দেখছেন, তারপর আপনার একটা ধারণা তৈরি হবে। প্রস্তুতি কিন্তু ওই সহিংসতা না, যেভাবে আন্দোলন সোশ্যাল মিডিয়ায় যেভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং একটা সময়কে টার্গেট করে বলা হচ্ছিল যে আমরা এইভাবে প্রস্তুতি গ্রহণ করছি ইত্যাদি। এখন ধরেন ভাই আমরা তো রাষ্ট্রে থাকি, আমি শেষ করে দিচ্ছি। প্রশাসনের প্রতি কি আস্থা রাখবো না? আরেকটা জায়গা হচ্ছে আপনি তো দেখছেন যে আস্থা রাখার জায়গা নেই আপনার কর্মীদের কাছ থেকে, তো আপনার খবরটা সেটা হয়। আমি শেষ করে মারুফ ভাই, আমি শেষ করে দিই। আরেকটা জায়গায় এরশাদের ব্যাপারটা একটু মনে করিয়ে দেই। 14 সালের যে নির্বাচনটি হয়েছিল মনে আছে, 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে একদিনে কিন্তু হয়নি, অনেকগুলো স্টেজ পার করে করে 24-এ এসেছে, 24শে জুলাই এসেছে। তো তাকে এই জায়গাটা আসার পেছনে অনেকগুলি স্টেজ পার হতে হয়েছে। তার একটা বড় জায়গা হচ্ছে 14-র যে নির্বাচন, 154 জন বিনা ভোটে। সেই বিনা ভোটে যারা এমপি হয়েছিলেন তারা পরবর্তীতে মন্ত্রীও হয়েছিলেন। ঠিক তার 5 বছর পরে মারুফ ভাইদের সাথে কিন্তু এরশাদের জোট হয়েছিল, মনে থাকার কথা। কিভাবে না? কোথায় ভাই? 18 সালে আপনারা জোট করেছিলেন। কোথায়? জাতীয় পার্টির সাথে? হ্যাঁ, জাতীয় পার্টি। আপনি ইন্টারনেট সার্চ দেন। সম্পূর্ণ ভুল কথা। না মোটেই না। কোনো ভাবে না। এরশাদ সাহেবের দলের সঙ্গে একদিকে কামাল হোসেনের যে জাতীয় ঐক্যমত্য, হ্যাঁ, আর তার পাশে আপনাদের জোট হয়েছিল। একেবারে বিনয়ের সাথে বলি সম্পূর্ণ ভুল জানেন। জাতীয় পার্টির সাথে ঐক্য হয়েছিল। না সেটা 2001 এর কথা। সম্পূর্ণ ভুল জানেন। জাতীয় পার্টির সাথে আপনারা ইউনিটি করেছেন এবং সম্পূর্ণ ভুল জানেন। আপনি আগে আমি চ্যালেঞ্জ করলাম তো। আপনি যে জাতীয় পার্টি, আমি শেষ করি, আমি কথা শেষ করি, তারপরে যদিও আপনাদের সাথে তর্ক করতে সমস্যাটা কি জানেন, এই টক শোটা কালকে যখন যাবে সোশ্যাল মিডিয়ায়, আপনাদের কর্মীরা যে সমস্ত ভাষা, অবশ্যই আপনি, আমি চ্যালেঞ্জ রইল, আমার কর্মীরা কোন খারাপ নাকি আপনাকে আমি উদাহরণ হিসাবে 2018-তে আপনাকে আমি উদাহরণ হিসাবে বললাম, আপনি কালকে ফলো করবেন। না আমি গত পরশুদিনের একটা অভিজ্ঞতা। ভাই প্রথম প্রশ্নটা আসেন। আমি আসি। প্রথম প্রশ্ন, আপনি যেদিনই করেন 18 সালে কি 90 সালের পরবর্তী এরশাদের সাথে কখনো ইউনিটি করেছিলেন? না, প্রথম প্রশ্নটা আসেন। 90 সালে প্রথমটা আসেন, বলেন। 18 সালে জাতীয় পার্টির সাথে আমাদের ঐক্য হয়েছে, এটা বিনয়ের সাথে বলি সম্পূর্ণ ভুল কথা। আপনাদের এরশাদের সাথে জাতীয় পার্টির সাথে ইউনিটি হয়েছে কখনো? 18 সালে তো কখনো হয়েছিল কিনা? ডক্টর কামালের আন্ডারে আপনাদের সাথে কখনো কি ইউনিটি হয়েছিল কিনা? বলি এক নাম্বার আসেন। প্রথম কথা হলো 18 সালে হয়েছে কিনা, এটা সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা। 18 সালে হয় নাই। 2001-এ একটা নির্বাচনী সমঝোতা হয়েছিল। এখন সেই 2001-এর আগে কিন্তু আপনি উদাহরণ দিচ্ছেন 1996-তে সবাই মিলে আপনারা ইয়া করছেন। পরে 2001 সালে শুধুমাত্র নির্বাচনী সমঝোতা হয়েছিল জাতীয় পার্টির সাথে। হ্যাঁ, আপনাদের দলের সঙ্গে হয়েছিল। তাহলে তো আরো এটি হচ্ছে তার আগে এরশাদের জাতীয় পার্টি হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার পেছনে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছে তো। আমি 18 বলার মানে হলো যে আমি আরো কমিয়ে নিয়ে এসেছিলাম পয়েন্ট। 2001-এ তার মধ্যে তো শেখ হাসিনার যে রাজনীতি, তার যে দল, সে তো একেবারে মোটামুটি যুবক ফ্যাসিস্ট হয়ে উঠেছে। তো তার সাথে আপনি কিন্তু ইউনিটি করেছেন না ভাই। 2001 সালে জাতীয় পার্টির সাথে ইউনিটি, বিএনপি ক্ষমতায় এসেছে। জাতীয় পার্টির সাথে যে ইউনিটি, সেই ইউনিটি বিএনপি করছে, জামাত করছে, আওয়ামী লীগও করছে। আপনারা ছোট্ট একটা অংশে 2001-এ আমি এখন আপনি এটাকে কেন্দ্র করে তো জাতীয়, এবং 2001-এ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসে নাই, তখন কিন্তু বিএনপি ক্ষমতা আসছে। আপনাদের এবং আওয়ামী লীগের অত্যাচারের মোকাবেলায় আমরা জাতীয় পার্টির সাথে একটা নির্বাচন সমঝোতা। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে ঘুরেছে, তার আগে তো জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে 2001-এ আওয়ামী লীগের সাথে আমরা জোট করে বরং আওয়ামী লীগকে আমরা ছোট করছি।
যে আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্রকে আমরা আওয়ামী লীগ থেকে সরাই নিয়ে আসছি। আপনি 90-এর পরাজিত যে স্বৈরাচার না সেটাকে রিকগনাইজ করছেন না, সেই অংশটাকে আপনি ধরছেন না। জামাতও করছে, আওয়ামী লীগও করছে, সবাই করেছেন। সুতরাং এরশাদের মতো একটা আবর্জনাকে, জাতীয় পার্টির মতো একটা ডাস্টবিনকে রাজনীতিতে নিয়ে আসার পেছনে আমাদের এই বড় দলগুলোর ভূমিকা অস্বীকার করতে পারবেন না। আপনি যেটা বলেছেন, আমি ওই প্রশ্নটা উত্তর দিতে চাই। আমাদের সরকারের মধ্যে একাধিক সরকার আছে এবং এই সরকারটা কখনো কখনো রাজনীতিতে কেউকে মঞ্চে তুলছে, কেউকে মঞ্চ থেকে নামিয়ে দিচ্ছে। সরকার যদি দৃঢ় হতো, স্বরাষ্ট্র উপদেষ্টা এখান থেকে বলে কাকে সরাবো কাকে সরাবো না। তারা যে তদন্ত করছে, এই তদন্ত নিয়ে আমার প্রশ্ন আছে। এর আগে গোপালগঞ্জ ইস্যুতে সরকার তদন্ত কমিটি করেছিল, যে রিপোর্ট দিয়েছে সেটা একটা হাস্যকর রিপোর্ট। সরকার এই ধরনের ঘটনা ঘটার পর একটা তদন্ত কমিটি করে এবং স্বাভাবিকভাবে 14 দিনের একটা সময় নেয়। আপনাকে আমি 3টা উদাহরণ দিতে পারবো। গত বছর যখন ডিসি নিয়োগে দুর্নীতির খবর আসে, তখন সেপ্টেম্বর মাসের 28 তারিখে একটা তদন্ত কমিটি করেছিল, গত বছরের সেপ্টেম্বর মাসে। সেই রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে, সরকার আব্দুল হামিদ যখন বিদেশে চলে যান, সরকার একটা তদন্ত কমিটি করেছিল, দুটো করেছিল। একটা হচ্ছে একজন এডিশনাল আইজির নেতৃত্বে, আর একটা হচ্ছে 4 জন উপদেষ্টাকে নিয়ে। সেই তদন্ত রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। নাম্বার 3 হলো, কয়েক মাস আগে মে মাসের 30 তারিখে আমাদের ওই যে সরকারের যে এটা আছে, ওই মানি ট্রান্সফার যে সিস্টেমটা আছে, কি যেন নাম ওইটার, ওই লুটের একটা অভিযোগ এলো। নগদের নিউজটা আসার পর সরকার একটা তদন্ত কমিটি করেছিল, সেই তদন্ত রিপোর্ট এখনো আসেনি। মানুষ যখন কোনো ইস্যুতে যখন রিপারকেশন হয় সমাজের মধ্যে, সরকার তাৎক্ষণিকভাবে একটা তদন্ত কমিটি করে এবং মানুষ যখন ভুলে যায়, সরকারও ভুলে যায়। তো এই যে আপনি যদি পাবলিকের সাথে অনবরত চালাকি করেন, ধরেন যে জনাব ভাই, আপনি হয়তো বলতে পারেন আমরা সরকারের এই ক্রিটিকগুলো কেন করছি। আমরা যে দিনগুলোকে বিদায় জানিয়েছি, আমরা কখনোই সেটি ব্যাক করুক এটি চাই না। আমরা সরকারের কাছ থেকে মিনিমাম কতগুলো রেসপন্সিবল অ্যাটিটিউড বা তার কতগুলো অ্যাকশন প্রত্যাশা করেছি। আমরা সেই অ্যাকশনগুলো দেখছি না। আমরা চাই না এই সরকারটা ব্যর্থ হোক। আমরা এখনো চাই তার যতটুকু চ্যালেঞ্জ আছে, যতটুকু সীমাবদ্ধতা আছে, ভালো কতগুলো কাজ করুক। আমি ভালো কাজ দেখছি না। একটা প্রশ্ন করি শরীফুজ্জামান শরীফ, বারবার বলা হচ্ছিল আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এই অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে আওয়ামী লীগ অর্থাৎ ফ্যাসিবাদ ফিরে আসার পথ সহজ করা হচ্ছে। আপনি হয়তো কয়েকদিনের ঘটনা নিশ্চয়ই আপনি দেখেছেন। আজকেও একদিনের ব্যবধানে কার্যক্রম নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল করেছেন রাজধানীতে। এই ঘটনায় মিছিলে অংশ নিয়ে একজনকে আটক করা হয়েছে আজকে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিল করেছে দলের নেতাকর্মীরা। 31 আগস্ট ধানমন্ডি 27 নম্বরে মিছিল করেছে। তাহলে কি এখন এই অস্থিরতা সৃষ্টিকে আসলে ফেসিবাদকে ফিরিয়ে আনা, যদি ছোট্ট করবেন এরপর যাবো একটু মারুফ ভাই। আসলে এখানে ফ্যাসিবাদ ফেরত আসবে কি আসবে না, এটা নির্ভর করছে যারা ক্ষমতায় আছে তাদের পারফরমেন্সটা কেমন। আওয়ামী লীগ ক্ষমতায় নেই, দেশেও নেই, পালিয়ে গেছে। সে তার কোনো ভালো কোনো কাজ আমার চোখে পড়ছে না। ভালো কোনো কাজ দিয়ে মানুষের হৃদয় জয় করে সে আসবে এটি আমার মনে হয় না। যদি সে কোনোভাবে রাজনীতিতে জায়গা করে নেয়, এটা একমাত্র সরকারের ব্যর্থতাকে সুযোগ করবে। সুতরাং আপনি যদি মনে করেন যে এখানে আওয়ামী লীগের ফেরত আসার সুযোগ আছে, ফেরত আসতে পারে। কেন আসতে পারে? আপনি যে কাজগুলো করেছেন, মানুষ বিশ্বাস করে আপনাকে যে দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্বটা যদি আপনি প্রপারলি পালন না করেন, আপনি সরকারের যে এজেন্ডাগুলো দেখছেন, এই এজেন্ডার মধ্যে কোনো গরিব মানুষের এজেন্ডা নাই। ঢাকা শহরের একজন মানুষ, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান চালক, একজন ক্ষুদ্র ব্যবসায়ী যার ব্যক্তিগত গাড়ি নাই, প্রত্যেকেই দুশ্চিন্তায় ভোগে কিভাবে সে বাসায় যাবে। সেই মানুষের নিরাপত্তা আপনি দিতে পারেন না, সারের দাম আপনি কমাতে পারেন না, কীটনাশকের দাম আপনি কমাতে পারেন না, বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি
পুলিশ দিয়ে ফ্যাসিবাদ ঠেকিয়ে রাখতে সরকারের পারবে না। ব্যর্থতার কারণে অবশ্যই। আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ ফেরার সুযোগ থাকে। আপনি কি বলবেন আসলে এই ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলোরও কোনো দায়বদ্ধতা দেখেন কিনা? এই যে জাতীয় পার্টির অফিসে যেদিন হামলা হয়েছে এর পরদিন অর্থাৎ এর পরদিনেই দেখা গেছে 31 আগস্ট আওয়ামী লীগ ধানমন্ডিতে মিছিল আজকে করেছে, শুক্রবার করেছে। রাজনৈতিক দলগুলো আসলে সুযোগ দিচ্ছে কিনা? আপনিও বলেছিলেন যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফেরবার চেষ্টা। আলহামদুলিল্লাহ আপনার সময় কতটুকু পাচ্ছি এটা একটু এটা আমি বেশি 2 মিনিট একটু বেশি বার কথা না, না শেষ সময় নেই আমার কাছে। কথাবার্তা সাময়িক সময়টা কম পাইলাম। আচ্ছা আচ্ছা, যাও তো আমি খুব সংক্ষিপ্ত ছোট করে বলি যে ফ্যাসিবাদ ফেরত আসার পেছনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, রাজনৈতিক দল কি করতে পারে। এখন তো রাজনৈতিক দল আর সরকার চালাচ্ছে না, মূল ভূমিকাটা হলো আমি সরকারকে দিচ্ছে না, না অন্য দলগুলো দিচ্ছে না, হয়তো জাতীয় পার্টি দিচ্ছে। আমি মূল দায়টা আসলে সরকারকে দিতে চাইবো। কারণ দেখেন আমরা বিচার দেখতেছি কি একটা বা দুইটা বা তিনটা ট্রাইব্যুনাল হয়েছে, হাতে গোনা 5-7 জনকে তারা বিচারের আওতায় হয়তো গ্রেফতার করছে, 10-12 সংখ্যা যায় একেবারে সীমিত। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ কিন্তু একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তারা সেখানে কিন্তু সমস্যা তৈরি করছে। তো একেবারে থানা ইউনিয়ন লেভেল যে হাজার হাজার যে ফ্যাসিবাদ, ছোট ছোট মাইক্রো ফ্যাসিবাদ, সেগুলোকে দমন করার জন্য বিচারিক প্রক্রিয়া যেটা সেটা একেবারে থানা পর্যায়ে নিজের দরকার ছিল, সেটা নেয় নাই। আমি বললাম না শুরুতে যে আওয়ামী লীগকে আসলে কীভাবে বিবেচনা করবে, আর রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করছে। কিন্তু আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা চূড়ান্ত রকম মাফিয়া দল। তবে তার কি আওয়ামী লীগকে ফেরত আসবে? আমি বলছি অবশ্যই না, আওয়ামী লীগ আর কোনোদিন ফেরত আসবে না। হয়তো আবার একটা ঝামেলা হবে, আমাদের হয়তো আবার একটা রক্ত ঝরাইতে হবে, কিন্তু আওয়ামী লীগ আর কোনোদিন ফেরত আসবে না। আর ভাই একটা কথা বলেন ইসলামী বাংলাদেশ সম্পর্কে বলি, আমাদের কর্মীদের আচরণ খুবই সংযত, কিন্তু সামগ্রিক বাংলাদেশের যে অস্থিরতা আমরা ইসলামী বাংলাদেশ করে বলে তারা তো আর ফেরেশতা হয়ে যায় নাই। সেই অস্থিরতা কোনো ছাপ কোনো কর্মীর গায়ে পড়তে পারে। কিন্তু আমাকে দায়িত্ব নিয়ে বলি, আমার সাথে আমার দেখা হবে, কথা হবে, যে ইসলামী বাংলাদেশের কোন দায়িত্বশীল, কোনো জায়গায় দায়িত্বশীল, তারপর আমার না একটা কর্তৃত্ব আছে, সে কোথাও কখনো কাউকে আঘাত করে কথা বলবে না। ইসলামী বাংলাদেশ সবসময় আমরা দাওয়াতি অ্যাপ্রোচ নিয়ে চলি। দেখেন আমাদের টকশোগুলোতে আমাদের নেতৃবৃন্দ কিন্তু খুব বেশি উত্তেজিত কথা বলেন না, আমরা কাউকে আঘাত করে কথা বলি না, কারণ আমরা একটা দাওয়াতি অ্যাপ্রোচে যাই। দাওয়াতি অ্যাপ্রোচে হলে কাউকে প্রতিপক্ষ বানানো যায় না। এটা আমাদের সামগ্রিক, আমাদের দলটা একটা পীরালি ধারা থেকে উঠে আসা। পীররা কিন্তু মানে আমরা কুফুরকে সরাই দিছি বাংলাদেশ থেকে, কুফুরকে হত্যা করে না, বরং কুফুরকে কনভার্ট করে, কুফুরকে বুঝায় শুনে, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আসলে আমরা চলি। তো আমাদের সামগ্রিক চরিত্রের মধ্যে এটা আছে, এবং আমি খুবই কনফিডেন্টলি বলতে পারি বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন ফেরত আসবে না। ফ্যাসিবাদ ফেরত আসার চেষ্টা হতে পারে, কিন্তু কোনোদিন ফ্যাসিবাদ ইনশাল্লাহ ফেরত আসবে। তো আরেকটা মিনিট আপনাকে সময় দেবো, সেটা হচ্ছে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন, তাকে প্রশ্ন করেছেন যে আইনশৃঙ্খলার উপর যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন আসলে সুষ্ঠু হবে কিনা বা সুষ্ঠু করা যাবে কিনা। তিনি বলেছেন যে তখন যখন নির্বাচনের ঘোষণা হবে তখন মানুষ একে এটা আমরা বারংবার বলছি যে বাংলাদেশে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে নির্বাচন করার মতো কোনো সুযোগ নেই। একজন নুরুল হক নুরের মতো একজন জাতীয় নেতা, তাকে যেভাবে মারা হলো, তখন আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন দলের হাজার হাজার জাতীয় নেতা ইউনিয়ন পর্যায়ে মাঠ পর্যায়ে থাকবে, তাদের নিরাপত্তাটা আসলে কে দেবে? এবং পুলিশ যে সারা দেবে, প্রশাসন সারা দেবে, তার নমুনা আমরা কি দেখলাম? বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রভিসি বোধ হয়, তিনি বলছেন যে 2 ঘন্টা ধরে আমি জিওসিকে ফোন করেছি, আমি থানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ফোন করেছি, আমি প্রধান উপদেষ্টা দপ্তরে ফোন করছি, তারপরেও যদি চিটাং বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা না যায়, আমরা জাতীয় নেতারা যখন ইউনিয়নে থাকবে তার নিরাপত্তা কে দেবে? তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকার উপরে নির্বাচন মানে সুষ্ঠু হওয়া সম্ভব না। এবং এর চেয়ে বেশি কি করার কি আছে? বলে সেনাবাহিনী নামাবে, এখনও তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট বা পাওয়ার নেতারা রাজপথে আছে, এখন তারা কি করতে পারতেছে? ফলে বাংলাদেশের আগামী নির্বাচন যে মানে অনিশ্চিত হয়ে যাচ্ছে, তার অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভঙ্গুর করে রাখা হয়েছে। এবং তার চেয়ে বড় কথা হলো যে কারা আসলে আইন শৃঙ্খলা রক্ষা করবে। এই বাংলাদেশ পুলিশে যারা আছে অধিকাংশ ফ্যাসিবাদী আমলে তারা নিয়োগ পাওয়া, যার কাছ সময় সে নিয়োগ পাইছে তার প্রতি সেটা সহনশীল থেকেই যায়। আর সেখানে আমাদের উপদেষ্টারা তারা কতটুকু আর নির্দেশ দিয়ে পারবে? ভাই বললেন না, বলে আপনি আমি ফ্যাসিবাদের ডিসিকে নিয়োগ দিচ্ছেন কেন? আমরা ভাই আওয়ামী লীগের ওই সময়ের বা তার কোনো ডিসি তো নাই বাংলাদেশে। এখন একটা পুরো একটা বিপ্লব, যেটা শুরুতে যেটা আলাপটা ছিল, এটা বিপ্লবী সরকার করে পুরোটাকে খোলনলচে বদলে দেওয়া, সেটা যদি যাইতো তাহলে আমরা ভালো কিছু পাইতাম। কিন্তু তা না করে সরকার করছে কি, এই সংবিধানের অধীনে, এই প্রশাসনের অধীনে, এই যখন করতে গেছে এই লেজে গোবর অবস্থাটা হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা 90-এর পরে আপনারা আন্দোলন করছেন, আবারও সেই আবার এখনও যেই দিকে আমরা যাচ্ছি। এখন যেটা যে 24-এর চেতনায় আমাদেরকে একটা বিপ্লবী ধারণা যাইতে হবে, গণ-অভ্যুত্থান থেকে গণ-বিপ্লব যদি যেতে পারি তাহলে ইনশাআল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দুজনকেই। শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শেখ ফজলুল করিম মারুফ, প্রচার ও দাওয়া সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, দুজনই আজকে সময় দিয়েছেন আজকের আলোচনায়। দুজনকে প্রাণঢাল অভিনন্দন, শুভেচ্ছা, এবং সেই সাথে দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের আজকের এই অনুষ্ঠান, এই আলোচনা দেখবার জন্য আপনাদেরও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠান।